নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। যুদ্ধ মানে কি শুধু বন্দুক, বোমা আর সীমান্তে সৈন্য? না, আজকের দুনিয়ায় সবচেয়ে বড় যুদ্ধটা হচ্ছে অর্থনৈতিক ময়দানে। গুলি ছাড়াই একটা দেশ আর একটা দেশের ভিত কাঁপিয়ে দিতে পারে, শুধু ব্যবসা বাণিজ্যের ভিত্তিতে। ঠিক এমনটাই ঘটছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। একদিকে বাংলাদেশের ভরসা গার্মেন্টস শিল্প, আর অন্যদিকে ভারতের নতুন ট্রেড ডিল, যেটা নিঃশব্দে কেড়ে নিচ্ছে তাদের সবচেয়ে বড় বাজারটাকে। কারখানা বন্ধ হচ্ছে, লাখো শ্রমিক বেকার হচ্ছে, অর্থনীতি টলমলো। তাহলে কি যুদ্ধ ছাড়াই বাংলাদেশের বড় ধাক্কা? কিভাবে ভারত এক কৌশলে খেলাটা ঘুরিয়ে দিল? চলুন পুরো গল্পটা সহজ ভাষায় আমরা আজকে জানার চেষ্টা করি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা সরাসরি যুদ্ধ নয়, কিন্তু অর্থনৈতিকভাবে একটা দেশকে ভিতর থেকে নাড়িয়ে দেওয়ার মতো শক্তিশালী। এই বিষয়টা হলো বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প, আর সেখানে ভারতের কৌশলী পদক্ষেপগুলো। অনেকদিন ধরেই বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বাড়ছিল, সেটা আমরা গত 6 মাস ধরে একভাবে লক্ষ্য করছি। ভারতকে বাংলাদেশের কিছু মানুষ যাচ্ছেতাই ভাষায় আক্রমণ করছিল সোশ্যাল মিডিয়া দৌলতে, সেটা আমরা কম বেশি সবাই জানি। সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ, রাজনৈতিক অস্থিরতা, পাকিস্তান এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, সব মিলিয়ে একটা পরিবেশ তৈরি হচ্ছিল যেখানে বাংলাদেশ বারবার করে ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছিল। কিন্তু ভারত সরাসরি সংঘর্ষে না গিয়ে অন্য রাস্তা বেছে নিল, যেটা হচ্ছে অর্থনৈতিক চাপের রাস্তা। আর সেই চাপের কেন্দ্রবিন্দু হলো বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি, তাদের গার্মেন্টস সেক্টর। প্রথমে একটু সহজভাবে বিষয়টা আসুন আমরা বুঝে নেই। আমরা যে জামা কাপড়টা পরি, ব্যবহার করি, সেটা একদিনে কিন্তু তৈরি হয় না। প্রথমে তৈরি হয় সুতো, সেই সুতো দিয়ে কাপড়, তারপর সেই কাপড় কেটে সেলাই করে রেডিমেড পোশাক বানানো হয়। সুতো আর আনস্টিচড কাপড় তৈরি করে টেক্সটাইল শিল্প, আর সেলাই করা পোশাক তৈরি করে অ্যাপারেল বা গার্মেন্ট শিল্প। এই দুইটা আলাদা ক্ষেত্র। ভারত মূলত সুতো আর কাঁচা কাপড় তৈরি করে সারা বিশ্বে রপ্তানি করে। অন্যদিকে বাংলাদেশ সেই কাঁচামাল কিনে সস্তা শ্রমিক দিয়ে পোশাক বানিয়ে বিদেশে বিক্রি করে। আর এই কারণে রেডিমেড পোশাক রপ্তানিতে বাংলাদেশ চীনের পরই দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের মোট রপ্তানির প্রায় 80 থেকে 85% আসে শুধু গার্মেন্টস থেকে। তাহলে বাংলাদেশ গার্মেন্টসের উপর কতটা বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য, এবং কতটা এর উপর তারা নির্ভরশীল, নিশ্চয় আপনারা বুঝতে পারলেন। অর্থাৎ পুরো অর্থনীতি প্রায় একটা সেক্টরের উপর দাঁড়িয়ে আছে। বছরের পর বছর ভারত বাংলাদেশকে ডিউটি ফ্রি সুতো আর কাপড় দিয়ে এসছে। ফলে তারা খুব কম খরচে উৎপাদন করে ইউরোপ, আমেরিকায় বিক্রি করে প্রচুর মুনাফা লাভ করে। H&M, জারা, টমি, ক্যালভিন ক্লিন, পুমা, আরমানি, এমন সব বড় বড় ব্র্যান্ড বাংলাদেশের কারখানায় পোশাক বানায়। সস্তা শ্রম আর ভারতীয় কাঁচামাল, এই দুটোই তাদের মূল শক্তি ছিল। কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশ প্রচন্ড চাপে পড়ে গেছে। এখন খেলা পুরোপুরি ঘুরে গেছে। ভারত সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বড় একটা ফ্রি ট্রেড চুক্তি করেছে। এর অর্থ হলো ভারত এখন সরাসরি ইউরোপে শূন্য শুল্কে নিজের টেক্সটাইল এবং রেডিমেড পোশাকটা বিক্রি করতে পারবে। আগে যেটা বাংলাদেশ হয়ে যেত, এখন ভারত সরাসরি বাজারে ঢুকে পড়েছে। ফলে বাংলাদেশের মধ্যস্থতাকারীর ভূমিকা প্রায় শেষ বলতে পারেন। আগে সমীকরণ ছিল ভারত সুতো দেবে আর বাংলাদেশ পোশাক বানাবে, তারপর ইউরোপে বিক্রি করবে। এখন ভারত সেই পোশাক বানিয়ে সরাসরি ইউরোপে নিজেরাই বিক্রি করতে পারবে। এতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজারটাই এখন ঝুঁকির মধ্যে পড়তে চলেছে। অর্থাৎ ভারত থেকে যে সুতা আমদানি বাংলাদেশ করতো, তারপর তারা পোশাক বানাতো, সেটা আর হবে না। এখন ভারত নিজেই সুতা বানাবে, নিজেই পোশাক সরাসরি বাজারে বিক্রি করবে। ভাবুন তো, যে দেশের প্রায় 85% বৈদেশিক আয় আসে একটা শিল্প থেকে, সেই শিল্পী যদি চরম ধাক্কা লাগে, তাহলে কি অবস্থাটা হবে? ইতিমধ্যেই শোনা যাচ্ছে অনেক কারখানা বন্ধ হচ্ছে, লাখ লাখ শ্রমিক চাকরি হারানোর আশঙ্কায় ভুগছেন, তাদের বোঝা বাড়ছে ঋণের। হাজার হাজার কোটি টাকার পণ্য বিক্রি না হয়ে অলরেডি পড়ে আছে। টেক্সটাইল মিলগুলো সরকারকে বলছে ভারত থেকে ডিউটি ফ্রি আমদানি বন্ধ করো, না হলে আমরা এই ব্যবসায় টিকতে পারবো না। কিন্তু সমস্যা হলো ভারতীয় কটনের চাহিদা এই মুহূর্তে বিশ্বে চরম,
ভারত যেটা তৈরি করে তার চাহিদা বিশ্বজুড়ে। ইউরোপিয়ান বাজার ভারতীয় মানে ভারতীয়রা যেভাবে ভালো জিনিস তৈরি করে সেই ভালো জিনিসটাই ইউরোপীয় মার্কেট চায়। তাই ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ পুরোপুরি আত্মনির্ভর হতে পারবে এই ভাবাটাই এখন তাদের পক্ষে কঠিন। এর পাশাপাশি ভারত আরো কিছু কৌশলী পদক্ষেপ নিয়েছে। স্থলবন্দর ব্যবহারের সীমাবদ্ধতা, বিদ্যুৎ সরবরাহের চাপ, এইসবের ফলে বাংলাদেশের শিল্পক্ষেত্রে খরচ দ্বিগুণ বেড়ে গেছে। আবার রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি বিনিয়োগও কমে গেছে। ফলে একদিকে বাজার কমছে আর অন্যদিকে উৎপাদন খরচ বাড়ছে। বাংলাদেশ ঘরে বাইরে মিলিয়ে দুই দিক থেকেই প্রচন্ড চাপে পড়ে গেছে। আর এর নেপথ্যে ভারতের নতুন ব্যবসায়িক ডিল। সব মিলিয়ে বোঝা যাচ্ছে ভারত সরাসরি যুদ্ধ না করেই অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কোণঠাসা করে ফেললো। ইউরোপের বিশাল বাজার এখন ভারতের জন্য খুলে গেল। ভারত ইতিমধ্যে বহু ফ্রি ট্রেড চুক্তি করেছে এবং 2030 সালের মধ্যে টেক্সটাইল রপ্তানি কয়েক গুণ বাড়ানোর লক্ষ্য তারা নিয়েছে। গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যে উৎপাদন দ্রুত পরিমাণে বাড়ছে। অর্থাৎ আগে যেখানে বাংলাদেশ ভারতের কাঁচামাল দিয়ে লাভ করত, এখন ভারত নিজেই সেই লাভ তুলতে প্রস্তুত। আর এটাই সবচেয়ে বড় ধাক্কা। আর কেনই বা খাবে না? বাংলাদেশ ধাক্কা খাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। যদি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকতো এই ঘটনা তাদের সঙ্গে ঘটতো না। এখন যে দেশের আয় গার্মেন্ট শিল্প থেকে 80 থেকে 85% পায়, সেটাই যদি ধাক্কা খায়, বর্তমানে বাংলাদেশের অবস্থাটা আপনারা একবার ভেবে নিন। আজকের দুনিয়ায় শক্তি শুধু বন্দুক বা সেনাবাহিনীতে নয়, অর্থনীতিতেও। যে দেশ অর্থনীতিতে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে সে যুদ্ধ না করেই প্রতিপক্ষকে দুর্বল করে দিতে পারবে। বাংলাদেশের ক্ষেত্রে ঠিক সেটাই হচ্ছে। তাদের সবচেয়ে বড় শক্তি গার্মেন্ট শিল্প, আর সেখানেই ভারত সরাসরি আঘাত করলো। এটাই পুরো বিষয়ের আসল চিত্র। শেষ পর্যন্ত পুরো ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দিচ্ছে যে আধুনিক বিশ্বে যুদ্ধের সংজ্ঞা বদলে গেছে। আগে যেখানে যুদ্ধ মানে ছিল সীমান্তের ট্যাঙ্ক, আকাশের যুদ্ধ বিমান আর মাটিতে রক্তক্ষয়ী সংঘর্ষ, এখন সেই জায়গাটা দখল করেছে অর্থনীতি, বাণিজ্য আর কূটনীতি। আজকের দিনে যে দেশ বাজার দখল করতে পারবে, সরবরাহ শৃঙ্খল নিয়ন্ত্রণ করতে পারবে এবং বাণিজ্য চুক্তির মাধ্যমে প্রতিপক্ষকে কোণঠাসা করতে পারবে, সেই কিন্তু আসল জয়ী। আর এই জায়গাতে ভারত পুরোপুরি সফল বলতে পারেন। বিগত কয়েক মাস ধরে যেভাবে বাংলাদেশের উদ্যোগটা আমরা দেখছিলাম, এর ফলে একটু হলেও তারা ধাক্কা খেল। ভারত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেই নতুন যুগের একটা বাস্তব উদাহরণ তৈরি করলো। বাংলাদেশের অর্থনীতিকে যদি একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা যায়, তাহলে স্পষ্ট দেখা যাবে তারা অনেকটা এক পায়ের উপর দাঁড়িয়েছিল। সেই এক পা হলো গার্মেন্টস বা রেডিমেড পোশাক শিল্প। একটা দেশে 80 থেকে 85% রপ্তানি যদি মাত্র একটা সেক্টরের উপর নির্ভরশীল হয়, তাহলে সেটি কখনোই নিরাপদ অর্থনীতির উদাহরণ হতে পারে না। বাইরে থেকে যতই আমরা শক্তিশালী দেখতে লাগুক না কেন, ভেতরে সেটা ভীষণ দুর্বল। কারণ একটা ধাক্কায় পুরো কাঠামোকে ভেঙে ফেলতে পারে। বাংলাদেশ ঠিক সেই ভুলটাই করলো। তারা বৈচিত্র্য আনতে পারেনি, বিকল্প শিল্প গড়ে তোলেনি, শুধু সস্তা শ্রম আর বিদেশি অর্ডারের উপর ভরসা করে বসে থেকেছে। আর এখানেই ভারতের কৌশলগত সাফল্য। ভারত যেভাবে দেখালো যে বাংলাদেশকে যুদ্ধ না করেও এইভাবে চাপে ফেলা যায়। ভারত বুঝে গেছে বাংলাদেশকে সরাসরি আক্রমণ করার কোনো দরকার নেই, সেখানে এক্সট্রা খরচ হতে পারে। তাদের সবচেয়ে বড় আয়ের জায়গাটাই চ্যালেঞ্জ করলেই হবে, আর সেটাই কিন্তু করলো। আর সেই কাজটাই করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রেড ডিল করে। এই একটা পদক্ষেপই পুরো খেলাটা ঘুরে গেল। আগে যেখানে ভারত কাঁচামাল দিত আর বাংলাদেশ পোশাক তৈরি করে লাভ করতো, এখন ভারত নিজেই পোশাক বানিয়ে সরাসরি ইউরোপে বিক্রি করবে। ফলে বাংলাদেশের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা প্রায় শেষের পথে। এখন বাংলাদেশ ধোপে টিকতে পারছে না। এটা শুধু একটা, যদি আমরা ট্রেড ডিল হিসাবে দেখি, ব্যাপারটা সেটা নয়। এটা আসলে একটা অর্থনৈতিক দাবার চালও বলতে পারেন। একদিকে ভারত নিজের শিল্পকে শক্তিশালী করলো, আর অন্যদিকে প্রতিপক্ষের আয়ের উৎসটাকে ভেঙে গুলিয়ে দিল। এটাকে বলা হয় সাইলেন্ট স্ট্রাইক। কোনো শব্দ হলো না, কিন্তু এর প্রভাবটা বাংলাদেশের উপর মারাত্মকভাবে পড়লো। এতে বাংলাদেশের চরম ক্ষতি হবে, বাংলাদেশে হাহাকার তৈরি হবে। কেননা যে দেশের একটা শিল্পের উপর 80 থেকে 85% আয় আসে, সেখানে যদি মূল ধাক্কাটা লাগে, সেই দেশটার অর্থনৈতিক অবস্থা কি হতে পারে। তবে এখানে শুধু ভারতের প্রশংসা করলেই হবে না, বাংলাদেশের ভুলগুলোও সমানভাবে তুলে ধরা দরকার। কারণ অনেকটা সমস্যা তাদের নিজেদের তৈরি করা। রাজনৈতিক অস্থিরতা, সংখ্যালঘুদের উপর হামলা, বিনিয়োগের অনিশ্চিত পরিবেশ, চীন এবং পাকিস্তানের উপর অতিরিক্ত নির্ভর করা, এসব সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগকারীদের রাস্তা কমিয়ে দিয়েছে। কোনো বড় ব্র্যান্ড বা কোম্পানি এমন দেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চায় না।
যেখানে হঠাৎ সরকার বদলে যায়, রাস্তায় বিক্ষোভ চলে এবং সামাজিক অশান্তি লেগেই থাকে, যে দেশে প্রত্যেকটা দিন রাস্তায় জনগণ নামছে অধিকারের জন্য, এমন দেশে তারা কিন্তু ব্যবসা করতে পছন্দ করবে না। তার উপর ভারতকে অযথা শত্রু ভাবার মানসিকতা তাদের জন্য আরো ক্ষতিকর হয়েছে। বাংলাদেশ চারদিক থেকে চাপে পড়ছে, বাংলাদেশ চারদিক থেকে ভারত দ্বারা ঘেরা। তারপরেও বাংলাদেশের কিছু জনগণ ভারতকে নিয়ে এমন কটূক্তি করে সোশ্যাল মিডিয়ায়, সেইগুলো দেখে আমরা বুঝতে পারি যে ভারত সম্পর্কে তাদের মনোভাবটা ঠিক কোন জায়গাতে। কিন্তু ভারত সরাসরি যুদ্ধ না করে এমন জায়গায় তাদের শিক্ষা দিয়েছে, এই শিক্ষা কিন্তু বড় শিক্ষা। বাংলাদেশের অর্থনীতিকে এক ধাক্কায় তারা শেষ করে ফেললো।